ভবিষ্যতে এমন একটা পরিস্থিতি চলে আসে যখন দেখা গেল পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। তখন মানবজাতিকে সমগ্র মহাকাশের মধ্য থেকে মানুষের বসবাসের যোগ্য অন্য একটা গ্রহকে খুঁজে বের করতে হবে, যেন সেই নতুন গ্রহের মধ্যে মানবজাতি নতুন করে নিজের জীবন শুরু করতে পারে। এমনই একটা ঘটনা থেকে তৈরি আজকের সিনেমা, যেটা তৈরি করতে খরচ হয়েছিল 16,50,00,000 যার বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় 19,33,65,00,000 টাকা। সিনেমাটির বক্স অফিসের কালেকশন হল 70,14,00,000 সিনেমাটা অস্কারের জন্য 5টা ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিল, আর এর মধ্যে থেকে একটা অস্কার জিতে নিয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক হলিউড ফিল্ম স্ক্রিন প্রেজেন্টিং ইন্টারস্টেলার। সিনেমার শুরুতে ভবিষ্যতের কোনো একটা সময়কে দেখানো হয়, যেখানে দেখা যায় পৃথিবীর অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে। আমাদের এই সুন্দর পৃথিবী এখন মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। এই সময় মাটি পুরোপুরি নিজের উর্বরতা হারিয়ে ফেলেছে। এজন্য ধান, গম সহ অনেক প্রয়োজনীয় শস্যগুলো পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এখন পৃথিবীর মাটিতে শুধুমাত্র ভুট্টা ছাড়া আর কোনো কিছুই চাষাবাদ করা সম্ভব না। আর আগামী কিছু বছরের মধ্যে হয়তো সেটাও শেষ হয়ে যাবে, কারণ মাটি খুব তাড়াতাড়ি তার উর্বরতা হারিয়ে ফেলছে। আর সেই সাথে বাতাসে ধূলিকণার পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে। এজন্য এখন মাঝে মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিশাল আকৃতির ধুলোর ঝড় শুরু হয়ে যেত। এজন্য মানুষকে সবসময় মাস্ক ব্যবহার করতে হতো, আর বাতাসে এত ধুলো থাকার জন্য ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতেও অনেক কষ্ট হতো। আর এরকমই আরও অনেক কারণের জন্য এই পৃথিবীতে মানুষের সুস্থভাবে বেঁচে থাকা খুবই দুষ্কর হয়ে যাচ্ছিল। এবার গল্পের প্রধান চরিত্র কুপারকে দেখানো হয়। কুপার একসময় নাসার পাইলট ছিল, কিন্তু নাসা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন সে চাকরি হারিয়ে চাষাবাদ করত। নাসা এমন একটা সংস্থা ছিল যারা মহাকাশ নিয়ে গবেষণা করত, কিন্তু এই সময় মানুষ এবং দেশের সরকারের কাছে ঠিকঠাকভাবে খাবার দাবার করার টাকাটুকুও ছিল না। এজন্য নাসার মতো বড় বড় সংস্থাগুলোকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এবার দেখা যায় কুপার নিজের বাড়িতে তার ছেলে, মেয়ে এবং তার শ্বশুরের সাথে থাকত। এখানে কুপারের মেয়ের নাম ছিল মার্ভ এবং ছেলের নাম ছিল টম। কুপারের মেয়ে মার্ভ পড়াশোনায় অনেক ভালো ছিল এবং বিজ্ঞান সম্পর্কে তার অনেক আগ্রহ ছিল। এজন্য সে সবসময় এসব বিষয় নিয়ে তার বাবার কাছে জিজ্ঞেস করত। কিন্তু টম সে তুলনায় পড়াশোনায় খুব সাধারণ ছিল। টমের পড়াশোনা করতে খুব একটা ভালো লাগতো না। হঠাৎ একদিন মার্ভ এবং টমের স্কুল থেকে কুপারকে ডেকে পাঠানো হয়। আর স্কুলে যাওয়ার পর কুপার জানতে পারে তার ছেলে টম স্কুল শেষ করার পর আর কলেজে ভর্তি হতে পারবে না, কারণ এই মুহূর্তে পড়াশোনার খরচ অনেক বেড়ে গিয়েছে। আর সরকার শুধুমাত্র কিছু মেধাবী ছাত্রকেই কলেজে পড়ার সুযোগ দিত। কুপার তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিল, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলে এখন আমাদের দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইঞ্জিনিয়ার রয়েছে, সেজন্য আমরা চাই টম একজন ভালো চাষি তৈরি হোক, কারণ এই মুহূর্তে আমাদের দেশে ভালো চাষির অনেক অভাব রয়েছে। এবার এই কথাগুলো শোনার পর কুপারের মন অনেক খারাপ হয়ে যায়। এরপর কুপার তার ছেলে ও মেয়েকে নিয়ে বেসবল খেলা দেখতে আসে, কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সেখানে একটা বড় ধূলির ঝড় চলে আসে। এজন্য খেলাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আর কুপার খুব তাড়াতাড়ি করে তার ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এই ধূলির ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে রাস্তায় কোনো কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। এবার ঘরে ফেরার পর কুপার দেখতে পায় তার মেয়ের ঘরের মধ্যে একটা ছোট্ট জায়গায় ধুলো একটা বিশেষ আকার ধারণ করেছিল। একটু আগে হয়ে যাওয়া ঝড়ের কারণে পুরো ঘরের মধ্যে ধুলো ছড়িয়ে থাকলেও কোনো এক বিশেষ কারণে ওই ঘরের ছোট্ট একটা জায়গা জুড়ে ধুলোর বেশ কয়েকটা লম্বা লাইন তৈরি হয়েছিল। এটা দেখার পর মার্ভ বলে নিশ্চয়ই এটা ওই ভূতের কাজ। আসলে মার্ভের ধারণা ছিল তার ঘরে একটা ভূত আছে, যে ভূতটা সবসময় তার বইয়ের সেলফ থেকে বইগুলোকে নিচে ফেলে দিত। এবার কুপার সারা রাত ধরে ওই ঘরের মধ্যে তৈরি হওয়া ধুলোর লাইনগুলোকে দেখতে শুরু করে। অনেক সময় ধরে পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারে ওই লাইনগুলো আসলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে তৈরি হয়েছিল। এরপর কুপার খেয়াল করে ঘরের যে জায়গাগুলোতে ধুলো ছিল শুধুমাত্র সেই জায়গাগুলোতেই মাধ্যাকর্ষণ শক্তি ছিল, আর ওই লম্বা দাগের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে কোনো ধরনের মাধ্যাকর্ষণ শক্তি ছিল না। এজন্য মাধ্যাকর্ষণের অভাবে মাঝখানের ওই ফাঁকা জায়গাগুলোতে কোনো ধুলো জমতে পারেনি। তবে এখানে কুপার বুঝতে পারে এগুলো কোনো সাধারণ দাগ নয়, এগুলো আসলে বাইনারি কিছু কোড। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, বাইনারি কোড হলো একটি বিশেষ ধরনের ভাষা, যেটা সাহায্যে কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে মেসেজ আদান প্রদান করা যায়। আমরা মানুষেরা যেমন নিজেদের মধ্যে কথা বলার জন্য বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে থাকি, ঠিক একইভাবে বাইনারি হলো কম্পিউটার বা কোনো ধরনের ইলেকট্রনিক মেশিনের ভাষা। আর পুরো বাইনারি সিস্টেমের মধ্যে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয়ে থাকে। এবার ধুলো লাইনের সাহায্যে তৈরি হওয়া ওই বাইনারি কোডটাকে ডিকোড করার পর কুপার জানতে পারে ওখানে একটা বিশেষ জায়গার ঠিকানা দেওয়া ছিল, যেটা দেখে মনে হচ্ছিল কেউ একটা চাইছিল কুপার ওই জায়গাটাতে পৌঁছাক। এবার কুপার তার মেয়ে মার্ভকে নিয়ে ওই নতুন ঠিকানায় পৌঁছে যায়।
ওখানে গিয়ে কুপার দেখতে পায় জঙ্গলের মধ্যে ওই জায়গাটিকে বিশাল সুরক্ষা ব্যবস্থা দিয়ে ঘিরে রেখেছে। এবার কুপার ওই গেটের কাছে যাওয়া মাত্রই সেখানকার সুরক্ষা কর্মীরা কুপার এবং মার্ভকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরপর ভিতরে যাওয়ার পর কুপার ডাক্তার ব্যান নামের একজনকে দেখতে পায়। ডাক্তার ব্যান এবং কুপার দুজনে একসময় নাসাতে কাজ করত, আর এখন তারা দুজন একে অপরকে দেখে খুব ভালোভাবে চিনতে পারে। এবার দেখা যায় ভেতরে ডাক্তার ব্যানের সাথে আরো বেশ কয়েকজন মানুষ ছিল, আর তারা প্রত্যেকে কুপারকে প্রশ্ন করতে শুরু করে, তুমি এই জায়গার ঠিকানা পেলে কোথা থেকে? এই জায়গাটা তো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটা। এই জায়গাটিকে পৃথিবীর বাকি মানুষের কাছ থেকে খুব গোপনভাবে লুকিয়ে রাখা হয়েছে। কোনো সাধারণ মানুষের পক্ষে এখানে পৌঁছানো একেবারেই অসম্ভব। তখন কুপার এবং মার্ভ দুজন মিলে ওই ঘটনাটা তাদেরকে শোনায়, কিভাবে তারা মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে ওই জায়গাটার ঠিকানা খুঁজে পেয়েছে। ডক্টর ব্যানের সাথে কুপার কথা বলে জানতে পারে এই পুরো জায়গাটাই আসলে নাসা। তখন কুপার বলে, কিন্তু নাসার মতো সংস্থাগুলো তো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। তখন ডক্টর ব্যান বলেন, পুরো পৃথিবীর কাছে নাসা বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা সবাই এখনো গোপনভাবে কাজ চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে মানুষের কাছে ঠিকঠাকভাবে খাবার দাবার করার মতো টাকাটা নেই, আর এখন যদি সবাই জানতে পারে যে নাসার মতো একটা সংস্থার পিছনে সরকার এখনো কোটি কোটি টাকা খরচ করছে, তাহলে প্রত্যেকটা মানুষ আন্দোলন শুরু করে দেবে। আর এই জন্য গোপনভাবে আমরা আমাদের এই সংস্থাটি চালিয়ে যাচ্ছি। এরপর ডক্টর ব্যান বলেন, এই মুহূর্তে পৃথিবীর বাতাসে 80% নাইট্রোজেন ভর্তি হয়ে গেছে, যে কারণে এখন পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ অনেকটা কমে গিয়েছে। আর আগামী কিছু বছরের মধ্যে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ পুরোপুরি শেষ হয়ে যাবে, আর হয়তো তোমার মেয়ে মার্ভই হবে এই পৃথিবীর শেষ প্রজন্ম। এই কথাগুলো শুনে কুপার বলে, পৃথিবীতে বাঁচার জন্য এই মুহূর্তে আমাদের পরিকল্পনা কি? তখন ডক্টর ব্যান বলেন, এখন পৃথিবীর যে অবস্থা, সেখান থেকে পৃথিবীকে বাঁচানো আর কোনোভাবেই সম্ভব না। আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে, আর সেখানেই নতুন করে আমাদের জীবন শুরু করতে হবে। তখন কুপার বলে, এই পুরো সৌরজগতের মধ্যে পৃথিবী ছাড়া আর কোনো গ্রহই মানুষের বসবাসের উপযুক্ত নয়, আর বাকি যেসব গ্রহে মানুষ বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে, সেই গ্রহগুলো পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে। আর এই মুহূর্তে আমাদের মানবজাতির পক্ষে ওই গ্রহগুলোতে পৌঁছানো কখনোই সম্ভব না। তখন ডক্টর ব্যান তার টিম মেম্বারদের নিয়ে কুপারের সাথে একটি মিটিংয়ে বসে। এই মিটিংয়ে রোমেলি নামের একজন বিজ্ঞানী কুপারকে জানায়, আজ থেকে 48 বছর আগে শনি গ্রহের কাছে একটি ওয়ার্মহোল দেখা গিয়েছিল, আর সেই ওয়ার্মহোলের সাহায্যে আমরা খুব অল্প সময়ের মধ্যে ওই সমস্ত গ্রহে পৌঁছাতে পারবো, যেখানে সাধারণভাবে পৌঁছাতে গেলে আমাদের কয়েক লক্ষ বছর সময় লেগে যেত। আর আমাদের ধারণা, কোনো উন্নত প্রজাতির জীব ওই ওয়ার্মহোলটাকে ওখানে ইচ্ছা করেই রেখেছে, যাতে আমরা খুব সহজেই পৃথিবীর মতো অন্য আরেকটি গ্রহকে খুঁজে বের করতে পারি। এখানে ওয়ার্মহোল হলো অ্যালবার্ট আইনস্টাইনের একটি থিওরি। ওয়ার্মহোলের সাহায্যে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারে। উদাহরণস্বরূপ ধরা যাক, আমরা সবাই এই কাগজের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছাতে চাই। সাধারণভাবে এই কাজটা করতে গেলে আমাদেরকে এই পুরো কাগজটার পথটাকে অতিক্রম করতে হবে, কিন্তু আমরা যদি কাগজটাকে ছোট্ট একটা ভাঁজ করে দিই, তাহলে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যেই আমরা কাগজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেছি। আর এখন এই কাজের জন্য আমাদের এই পুরো কাগজটা অতিক্রম করার কোনো প্রয়োজন নেই। আর মহাকাশের মধ্যে ওয়ার্মহোল ঠিক একইভাবে কাজ করে। সাধারণভাবে যে দূরত্ব অতিক্রম করতে আমাদের কয়েক লক্ষ বছর সময় লেগে যেত, ওয়ার্মহোলের মাধ্যমে এই দূরত্বটা আমরা কয়েক মিনিটের মধ্যেই অতিক্রম করতে পারবো। এরপর ডক্টর ব্যান বলেন, আজ থেকে 10 বছর আগে আমরা 13 জন মহাকাশচারীকে এই ওয়ার্মহোলের সাহায্যে অন্য গ্যালাক্সিতে পাঠিয়ে দিয়েছি। আর সেই মহাকাশচারীদের কাজ ছিল মহাকাশের মধ্য থেকে পৃথিবীর মতো মানুষের বসবাসের উপযোগী অন্য আরেকটি গ্রহকে খুঁজে বের করা। আর ওই 13 জন মহাকাশচারীর কাছে একটি করে রোবট আছে, আর যখনই তারা মানুষের বসবাসের উপযোগী গ্রহ খুঁজে পাবে, তখন তারা নিজের রোবটটাকে অন করে দিয়ে পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে দিবে। আর এখন পর্যন্ত ওই 13 জনের মধ্যে মাত্র 3 জনের গ্রহ থেকে আমরা ওই সিগন্যালটা পেয়েছি। আর এই জন্য এখন আমরা সবাই নতুন একটা মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই নতুন মিশনের কাজ হলো ওই সিগন্যালগুলোকে ফলো করে ওই নতুন গ্রহের কাছে পৌঁছানো, আর ওখান থেকে এটা পরীক্ষা করে দেখা এই 3টি গ্রহের মধ্যে কোন গ্রহটা মানুষের বসবাসের সবচেয়ে বেশি উপযোগী। এর মধ্যে ডক্টর ব্যান কুপারকে বলে, আমি চাই এখন এই মিশনে তুমি পাইলটের পদে যোগ দাও, কারণ এই মুহূর্তে তোমার থেকে অভিজ্ঞ কোনো পাইলট আমাদের কাছে নেই। তখন কুপার বলে, যদি আমরা ওখানে কোনো একটা গ্রহ খুঁজে পাই, তারপর কি হবে? ডক্টর ব্যান বলেন, তখন আমাদের কাছে দুটো প্ল্যান আছে। একটা হলো প্ল্যান এ, সেটা হলো আমাদের এই পুরো অফিসটাই হলো বিশাল একটা বড় মহাকাশযান। তোমরা ওখানে নতুন গ্রহ খুঁজে পেলে আমরা এখানে মহাকাশ যানে করে অনেক মানুষকে নিয়ে ওই নতুন গ্রহের উদ্দেশ্যে রওনা দিব।
যেহেতু এই মহাকাশযানটা অনেকটাই বড় এবং ভারী, সেজন্য আমাকে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির একটা সূত্র সমাধান করতে হবে। আর এই সূত্রটা সমাধান করতে পারলেই আমরা এই বিশাল মহাকাশযানটাকে খুব সহজেই মহাকাশে নিয়ে যেতে পারবো। আর যদি কোনো কারণে আমি এই সূত্রটাকে সমাধান করতে না পারি, তাহলে আমাদের কাছে প্ল্যান বি রয়েছে, যেখানে তোমাদের কাছে 5000 ডিম্বাণু থাকবে, যার ফলে তোমরা খুব সহজেই ওখানে অনেকগুলো মানুষকে জন্ম দিতে পারবে। আর এভাবেই তোমরা ওই নতুন গ্রহে আবার মানবজাতিকে বাঁচিয়ে রাখতে পারবে। ডক্টর ব্যানের এই কথাগুলো শোনার পর কুপার এই মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু কুপারের এমন সিদ্ধান্তে তার মেয়ে মার্ভ অনেকটাই রেগে যায়, কারণ মার্ভ চাইছিল না তার বাবা এমন কোনো মিশনে যাক যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা অনেক কম। কিন্তু কুপার এখানে অনেক কষ্টে তার মেয়েকে এই মিশনের গুরুত্বটা বুঝিয়ে দেয়। পরদিন সকালে এই মিশনে যাওয়ার আগে কুপার তার মেয়ের কাছ থেকে বিদায় নেয়। কুপার বলে, তুমি একদমই চিন্তা করবে না, আমি তোমার কাছে অবশ্যই ফিরে আসব। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, আমি যখন তোমার কাছে ফিরে আসব তখন হয়তো তোমার আর আমার বয়স একই রকম হয়ে যাবে। কারণ মহাকাশে আমি যখন হাইপার স্লিপিংয়ে থাকব, বা যখন আমি ব্ল্যাক হোলের আশেপাশে থাকব, এবং আমি যখন আলোর গতিতে ট্রাভেল করব, তখন পৃথিবীর তুলনায় আমার সময়টা অনেক ধীর গতিতে চলবে। আর এভাবেই হয়তো দেখা যাবে যখন আমি ফিরে আসব তখন হয়তো তুমি আর আমি একই বয়সের হয়ে যাব। এরপর কুপার তার মেয়েকে এই ঘড়িটি দিয়ে দেয়। এরপর দেখা যায় কুপার 4 সদস্যের একটি দল নিয়ে এই মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। যে মহাকাশ যানে করে তারা এই মিশনটাতে যাচ্ছিল, সেই মহাকাশযানটার নাম ছিল এন্ডিওরেন্স। কিন্তু কুপার কি পারবে মানবজাতির জন্য দ্বিতীয় আরও একটি পৃথিবী খুঁজে বের করতে? এবার বেশ কিছুদিন ধরে মহাকাশযানে থাকার পর শনি গ্রহের পাশে থাকা ওই ওয়ার্মহোলের সাহায্যে তারা সবাই অন্য একটি গ্যালাক্সিতে পৌঁছে যায়। আর এখানে পৌঁছার পর তারা সবাই ঠিক করে যে 3টা গ্রহ থেকে তাদের কাছে সিগন্যাল আসছে, তার মধ্য থেকে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহটি হলো মিলার্স গ্রহ। কিন্তু এই গ্রহটার সমস্যা হলো, এই গ্রহটা গার্গেন্ডুয়া নামক একটি ব্ল্যাক হোলের খুব কাছে অবস্থিত, যার কারণে এই গ্রহের মধ্যাকর্ষণ শক্তির পরিমাণ অনেক বেশি। এবং ব্ল্যাক হোলের এতটা কাছে হওয়ার জন্য এই গ্রহের সময়কাল পৃথিবীর থেকে অনেক ধীর গতিতে চলতে থাকে। মানে এই গ্রহে কাটানো 1 ঘন্টা পৃথিবীতে কাটানো 7 বছরের সমান। আসলে ব্ল্যাক হোল বলতে এমন একটি বিশাল স্থানকে বোঝায় যেখান থেকে কোনো কিছুই, এমনকি আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না। ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি, সেজন্য সময় এখানে খুব ধীর গতিতে চলে। আর যদি কোনো গ্রহ বা নক্ষত্র এই গ্রহের কাছে চলে আসে, তাহলে ব্ল্যাক হোল নিমিষের মধ্যে সেই গ্রহ বা নক্ষত্রকে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। এবার এরা সবাই ঠিক করে এদের মধ্যে রোমিলি নামের একজন ওই মহাকাশযানটাতে থেকে যাবে, আর বাকি 3 জন একটা ছোট্ট রকেটে করে মিলার্স নামক গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এই গ্রহে পৌঁছানোর পর তারা দেখতে পায় পুরো গ্রহটা 2 ফিট পানির নিচে ডুবে আছে। এটা দেখে ওরা সবাই বুঝে যায় এই গ্রহতে মানুষের বেঁচে থাকা কোনোভাবে সম্ভব না। এবার বেশ কিছু সময় ধরে খোঁজার পর তারা ডক্টর মিলারের মহাকাশযানের বেশ কিছু ভাঙ্গা অংশ খুঁজে পায়। এবার অ্যামেলি ধীরে ধীরে ওই ভাঙ্গা অংশগুলোকে তাদের কাছে নিয়ে আসতে শুরু করে। আর এসব কিছু করার সময় তারা খেয়াল করে তাদের থেকে বেশ কিছুটা দূরে বিশাল আকৃতির একটি পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়টাকে ভালোভাবে দেখার জন্য এমিলি আস্তে আস্তে ওই পাহাড়ের দিকে এগোতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করে ওটা আসলে পাহাড় ছিল না, ওটা ছিল বিশাল বড় একটা ঢেউ, যে ঢেউ আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। আসলে এই গ্রহের মধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি ছিল যে, যার কারণে এই ঢেউগুলো এত বিশাল আকৃতি ধারণ করেছে। কুপার এই বিশাল আকৃতির ঢেউ দেখার পর তাদেরকে তাড়াতাড়ি করে মহাকাশযানে ফিরে আসতে বলে। কিন্তু শেষ মুহূর্তে অ্যামেলি কোনো রকম ফিরে আসতে পারলেও ওদের মধ্যে একজন সঙ্গী ওই বিশাল ঢেউয়ের কারণে ওখান থেকে ভেসে চলে যায়, আর সঙ্গে সঙ্গেই সে ওখানে মারা যায়। এরপর দেখা যায় ওই বিশাল ঢেউয়ের কারণে তাদের ওই মহাকাশযানে অনেকটা পানি ঢুকে গেছে। এখন এই পানিগুলোকে বের না করা পর্যন্ত এই মহাকাশযানটিকে চালু করা যাবে না। এবার কুপার বলে, ডাক্তার মিলার তো অনেক বছর আগেই এই গ্রহে পৌঁছে গিয়েছিল, আর এই গ্রহে আসার কিছুক্ষণের মধ্যেই তো উনি এটা বুঝে গিয়েছিল এই গ্রহটা মানুষের বসবাসের একদমই উপযুক্ত নয়। তাহলে উনি এত বছর ধরে কেন পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে যাচ্ছিল? তখন অ্যামেলি বলে, এই সব কিছুই হয়েছে পৃথিবী থেকে এই গ্রহের সময়ের পার্থক্যের জন্য। আসলে ডক্টর মিলার কিছুক্ষণ আগেই এই গ্রহে এসে পৌঁছেছিল, আর হয়তো কিছু মিনিট আগেই উনি মারা গিয়েছেন। যেহেতু এখানে কাটানো 1 ঘন্টা পৃথিবীতে কাটানো 7 বছরের সমান, সেজন্য তিনি হয়তো কিছুক্ষণ আগেই এই গ্রহ থেকে সিগন্যাল পাঠিয়েছিল। এই সময়ের পার্থক্যের জন্য আমরা ওই সিগন্যালটা বহু বছর ধরে পাচ্ছিলাম।
এবার তারা ওই মহাকাশ যান থেকে পানিগুলোকে বের করে রওনা দিতে তাদের 3 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এরপর তাদের বড় মহাকাশ যান অর্থাৎ অ্যান্ডিওরেসে পৌঁছার পর তারা দেখতে পায় রোমেলি নামের যে সঙ্গীটাকে তারা এই মহাকাশ যানে রেখে গিয়েছিল এখন তার বয়স অনেকটাই বেড়ে গেছে। রোমেলি বলে, আমি তো মনে করেছিলাম তোমরা হয়তো আর ফিরে আসতে পারবে না। তোমরা 23 বছর 4 মাস 8 দিন পর এখানে ফিরে আসলে, আর এই সময়ের মধ্যে তোমাদের বাড়ি থেকে অনেকগুলো মেসেজ এসে জমা হয়েছে। তোমরা ওই মেসেজগুলোকে দেখে নাও। এবার নিজের জীবন থেকে এতগুলো বছর হারিয়ে ফেলার কারণে কুপারের অনেক কষ্ট হয়। এবার সে আস্তে আস্তে নিজের বাড়ি থেকে আসা মেসেজগুলোকে দেখতে থাকে। এই 23 বছর ধরে ওর ছেলে ওকে অনেকবার মেসেজ পাঠিয়েছিল। এগুলো দেখে কুপার জানতে পারে তার ছেলেরও একটা ছেলে হয়েছে। কিন্তু এত বছর ধরে তার মেয়ে মার্ফ তাকে শুধুমাত্র একটা মেসেজ পাঠিয়েছিল। মার্ফ এই মেসেজটা সেই সময় পাঠিয়েছিল যখন ও নিজে বাবার বয়সের হয়ে গিয়েছিল। কারণ পৃথিবী থেকে যাওয়ার আগে ওর বাবা ওকে বলেছিল যখন সে ও তার বাবা একই বয়সের হয়ে যাবে তখন বাবা আবার পৃথিবীতে ফিরে আসবে। এই মেসেজ থেকে কুপার জানতে পারে তার মেয়ে এখন ডক্টর ব্যানের সাথেই থাকে এবং সে এখন একজন বিজ্ঞানী হয়ে উঠেছে, আর এখন সে নাসাতেই কাজ করে। এবার দেখা যায় এন্ডিউরেন্সের মধ্যে বসে এরা সবাই ঠিক করছিল এবার বাকি 2টি গ্রহের মধ্যে ওরা কোন গ্রহটাতে যাবে। যে 2টো গ্রহ থেকে তাদের কাছে সিগন্যাল আসছিল তার মধ্যে একটা ছিল ডাক্তার ম্যানের গ্রহ আর একটা ছিল ডাক্তার অ্যাডম্যানের গ্রহ। এবার তারা 3 জন মিলে ঠিক করে তারা ডাক্তার ম্যানের গ্রহে যাবে, আর প্ল্যান মতো তারা সবাই ওই গ্রহটাতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। আর এদিকে দেখা যায় পৃথিবীর অবস্থা এখন আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। এখন পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ আগের থেকে আরও অনেক কমে গেছে। সেই সাথে দেখা যায় ডাক্তার ব্যান এখন শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ পরে হয়তো তিনি মারা যাবেন। এবার দেখা যায় মারা যাওয়ার আগে ডাক্তার ব্যান মার্ফকে বলছেন, এতদিন ধরে আমি তোমার কাছে একটা কথা গোপন রেখেছিলাম, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমার বাবা যে মিশনটাতে গেছে সেখানে কোনো প্ল্যানে কখনোই ছিল না। মানে পৃথিবী থেকে বাকি সব মানুষদেরকে অন্য গ্রহে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না, আর সেজন্য নতুন কোনো গ্রহ খুঁজে পেলে প্ল্যান বি অনুযায়ী তাদেরকে 5000 ডিম্বাণু নিয়ে ওই গ্রহতেই থেকে যেতে হবে। এবার এত বছর পর এই কথাগুলো শোনার পর মার্ফ প্রচণ্ড অবাক হয়ে যায়। ছোটবেলা থেকে ও যে কথাগুলোকে সত্যি মনে করে আসছিল আজ এক মুহূর্তে সে সমস্ত কথাগুলো মিথ্যা হয়ে যায়। এবার মার্ফ জিজ্ঞেস করেন, আমার বাবা কি এই কথাগুলো জানতেন? কিন্তু এই কথার কোনো উত্তর দেওয়ার আগেই ডক্টর ব্যান মারা যান। এখন সে মনে করে তার বাবা কুপার হয়তো এই প্ল্যান সম্পর্কে আগে থেকেই জানত, আর তার বাবা হয়তো ইচ্ছে করে তার মেয়েকে পৃথিবীতে একা রেখে চলে গেছে। এবার মার্ফ সঙ্গে সঙ্গে তার বাবাকে একটা ভিডিও মেসেজ পাঠায়। ওই মেসেজে মার্ফ বলে, আমি ডক্টর ব্যানের কাছ থেকে সব সত্যি কথা জেনে গেছি। আমি জানতে পেরেছি প্ল্যান এ বলে কখনোই কোনো কিছু ছিল না। তুমি আমাদেরকে এখানে একা রেখে সারা জীবনের জন্য চলে গেছো। কিন্তু মার্ফের এই মেসেজটা ওদের কাছে পৌঁছানোর আগেই ওরা সবাই ডক্টর ম্যানের গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। এবার ওই গ্রহে পৌঁছানোর পর দেখা যায় ওখান থেকে সিগন্যাল পাঠিয়ে ডক্টর ম্যান একটা স্লিপিং চেম্বারের মধ্যে ঘুমিয়েছিল, আর এখন তারা সবাই ডক্টর ম্যানকে ওখান থেকে জাগিয়ে তোলেন। এরপর তিনি বলতে শুরু করেন, এই গ্রহটা মানুষের বসবাসের জন্য খুবই উপযোগী। এখানে পৃথিবীর তুলনায় 80% মধ্যাকর্ষণ শক্তি রয়েছে, আর পানি এবং অক্সিজেন সবকিছুই এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে। এবার কুপার খেয়াল করে ডক্টর ম্যানের সাথে থাকার রোবটটা এখানে নষ্ট অবস্থায় পড়ে আছে, আর এই ব্যাপারে জানতে চাইলে ডক্টর ম্যান বলেন, আসলে আমার রোবটটা খারাপ হয়ে গিয়েছিল, আর ও সবসময় আমাকে ভুল তথ্য দিচ্ছিল, সেজন্য আমি ওই রোবটটাকে বন্ধ করে দিয়েছি। আর এই সবকিছু চলাকালীন অ্যামেলি রোবটের কাছে নাসার তরফ থেকে পাঠানো মার্ফের মেসেজটা পড়তে শুরু করে। আর এখন মার্ফের কাছ থেকে এই কথাগুলো শোনার পর কুপার, অ্যামেলি সহ প্রত্যেকেই অবাক হয়ে যায়, কারণ এতদিন ধরে তারা প্রত্যেকেই জানতো যে প্ল্যান এ রয়েছে। এমনকি অ্যামেলি নিজেও জানতো না যে ওর বাবা ডক্টর ব্যান ওকে এতদিন ধরে প্ল্যান এর ব্যাপারে মিথ্যে কথা বলেছে। এবার এই কথাগুলো শোনার পর কুপার ঠিক করে এই মিশনে ও আর কাজ করবে না। ও নিজের মেয়ের সাথে দেখা করার জন্য এখনই ওখান থেকে পৃথিবীতে ফিরে যাবে। তখন তারা সবাই ঠিক করে কুপার এখান থেকে পৃথিবীতে ফিরে যাবে, আর বাকি 3 জন এই গ্রহতে থেকে এটাকে আরো ভালোভাবে পরীক্ষা করে দেখবে। এবার কুপার ডক্টর ম্যানকে বলেন, আপনি যে জায়গাগুলোকে পরীক্ষা করেছেন এই গ্রহ থেকে যাওয়ার আগে আমি সেই জায়গাগুলোকে দেখতে চাই। এবার দেখা যায় ডক্টর ম্যান কুপারকে নিয়ে একটু দূরে যাওয়ার পর কুপারের হেলমেট থেকে ট্রান্সমিটারটা খুলে নিয়ে তাকে ওখানে ধাক্কা দিয়ে একটা গভীর খাদে ফেলে দেয়, যাতে কুপার এখন কোনোভাবেই তাদের দলের সাথে যোগাযোগ করতে না পারে। এবার ডক্টর ম্যান বলে, আসলে এই গ্রহটা কোনোভাবে মানুষের বসবাসের উপযুক্ত নয়। এতক্ষণ ধরে সে সবাইকে মিথ্যা কথা বলেছিল, আর মিথ্যা সিগন্যাল দিয়ে পৃথিবী থেকে এখানে সবাইকে ডেকে এনেছিল। আসলে ডক্টর ম্যান চাইছিলেন যখন তার সিগন্যাল দেখে পৃথিবী থেকে কোনো দল এখানে পৌঁছাবে তখন সে ওই দলের সাথে এই গ্রহ থেকে পৃথিবীতে ফিরে যাবে।
আসলে ডক্টর ম্যান নিজের জীবন বাঁচিয়ে এই গ্রহ থেকে পৃথিবীতে ফিরে যেতে চাইছিল, আর তাই সে মিথ্যা কথা বলে ওদেরকে এই গ্রহে ডেকে আনে। এবার দেখা যায় কুপারকে সেখানে ফেলে দিয়ে ডক্টর ম্যান নিজের একটা মহাকাশে করে অ্যান্ডুরেন্সের কাছে ফিরে যায়। প্রফেসর ম্যান একজন ভালো বিজ্ঞানী হলেও তিনি খুব একটা ভালো পাইলট ছিলেন না। এজন্য অ্যান্ডুরেন্সের সাথে নিজের মহাকাশযানটা যুক্ত করার সময় তিনি একটি বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন, আর এই বিস্ফোরণের ফলে তিনি ওখানে সঙ্গে সঙ্গে মারা যান। আর এই দুর্ঘটনার ফলে অ্যান্ডুরেন্স নামের ওই মহাকাশযানটার অনেক ক্ষতি হয়ে যায়। আর এদিকে দেখা যায় কুপার কোনো রকম ওই খাদের মধ্য থেকে বাইরে বেরিয়ে আসে। এখন সে তার সঙ্গীদেরকে প্রফেসর ম্যানের সম্পর্কে সব সত্যি কথা বলে দেয়। আর এরপর ওরা সবাই তাড়াতাড়ি করে নিজেদের মহাকাশযান নিয়ে অ্যান্ডুরেন্সের কাছে ফিরে যায়। কিন্তু ওখানে ফেরার পর দেখা যায় একটু আগে হয়ে যাওয়ার বিস্ফোরণের জন্য অ্যান্ডুরেন্সের অনেকটা ক্ষতি হয়ে গিয়েছিল, যে কারণে এখন ওটাকে নিয়ে পৃথিবীতে ফিরে আসা কোনোভাবে সম্ভব না। এজন্য কুপার ঠিক করে ডক্টর অ্যামেলি অ্যান্ডুরেন্সে করে ডক্টর অ্যাডম্যানের গ্রহের কাছে পৌঁছে যাবে। কিন্তু অ্যাডম্যানের গ্রহের কাছে পৌঁছানোর জন্য তাদের মহাকাশযানে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি ছিল না। সেজন্য কুপার ঠিক করে অ্যাডম্যানের গ্রহে পৌঁছানোর জন্য ওরা গার্গেন্ডুয়া নামের ওই ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করবে, যেটাকে বিজ্ঞানের ভাষায় সিলিং শট থিওরি বলা হয়। আর গার্গেন্ডুয়ার মধ্যাকর্ষণ শক্তির ফলে একটা বিশাল গতিবেগ পেয়ে যাওয়ার জন্য এই গ্রহে পৌঁছাতে তাদের অনেক কম জ্বালানি লাগবে। আর একই সঙ্গে তারা এটাও ঠিক করে যে গার্গেন্ডুয়া নামক ওই ব্ল্যাক হোলের চারিদিকে ঘোরার সময় ওরা নিজেদের কাছে থাকা একটা রোবটকে ওই ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দেবে, যাতে ওই রোবটটা ব্ল্যাক হোলের মধ্যে থাকা সমস্ত তথ্য সংগ্রহ করে তাদের কাছে পাঠাতে পারে। এবার দেখা যায় প্ল্যান মতো তারা সেটাই করতে শুরু করে। ব্ল্যাক হোলের চারিদিকে ঘোরার সময় ওরা নিজেদের কাছে থাকা একটা রোবটকে ওর ভেতরে ফেলে দেয়। কিন্তু সেই একই সঙ্গে কুপার যে মহাকাশ যানটিতে ছিল সেটাকেও সে অ্যান্ডুরেন্স থেকে আলাদা করে ওই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়। আসলে কুপার জানতো এই মুহূর্তে অ্যান্ডুরেন্সের ওজন যতটা সম্ভব কম হওয়া উচিত, যাতে ওটাকে নিয়ে অ্যামেলি খুব সহজেই ডক্টর অ্যাডম্যানের গ্রহে পৌঁছে যেতে পারে। আর ওখানে পৌঁছানোর পর প্ল্যান বিটাকে সফল করে পুরো মানবজাতিকে সে যেন আবার বাঁচিয়ে তুলতে পারে। এবার দেখা যায় কুপার আস্তে আস্তে ওই ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যাচ্ছে, আর কিছুক্ষণ পর তার মহাকাশযানটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ ওই ব্ল্যাক হোলে থাকার পর সে শেষ মুহূর্তে একটা ট্রেসারেক্টের মধ্যে এসে পড়ে। আর এখানে আসার পর যে রোবটটাকে ব্ল্যাক হোলের মধ্যে পাঠিয়েছিল তার সাথে কুপারের যোগাযোগ স্থাপন হয়ে যায়। আর ওই রোবটটা কুপারকে জানায় এই জায়গাটা ভবিষ্যতের মানুষরা বানিয়েছে, আর এটা একটা 5 ডাইমেনশনাল জগৎ। এখানে সময়কে হাত দিয়ে ধরা যায়, আর আগে বা পিছনে গিয়ে অতীত বা বর্তমানে যাওয়া আসা করা যায়। এবার কুপার খেয়াল করে এই বিশাল জায়গাটা দেখতে বইয়ের লাইব্রেরির মতো ছিল, আর ভবিষ্যতের মানুষরা এটাকে এজন্য বানিয়েছিল যাতে ওরা অতীতের মানুষের সাথে যোগাযোগ করতে পারে আর পুরো মানবজাতিকে আবার বাঁচিয়ে তুলতে পারে। আর এই ভবিষ্যতের মানুষরাই আজ থেকে বহু বছর আগে শনি গ্রহের কাছে ওই ওয়ার্মহোলটাকে রেখেছিল, যাতে অতীতের মানুষ এই ওয়ার্মহোলের সাহায্যে নতুন একটা গ্রহ খুঁজে বের করতে পারে। এবার টেসারেক্টের সাহায্যে কুপার সময়ের বেশ কিছুটা পিছনে গিয়ে অর্থাৎ অতীতে গিয়ে ছোট্ট মার্ফকে দেখতে পায়। এখন দেখা যায় কুপার মার্ফের ঘরের লাইব্রেরির পিছনে পৌঁছে গেছে। কুপার এখান থেকে মার্ফের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। এজন্য সে মার্ফের বুকশেলফে থাকা বইগুলোকে আস্তে আস্তে নিচের দিকে ফেলতে শুরু করে। আর এটা সেই সময়ের ঘটনা যখন মার্ফ মনে করত ওর ঘরের মধ্যে একটা ভূত আছে, যে ভূতটা ওর বইগুলোকে নিচের দিকে ফেলে দিত। এবার কুপার বুঝতে পারে এখান থেকে মার্ফের সাথে যোগাযোগ করার একমাত্র উপায় হলো মাধ্যাকর্ষণ শক্তি, কারণ শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তি সব জায়গায় ভালোভাবে কাজ করে আর এক সময়কাল থেকে অন্য সময়কালে ভালোভাবে যাতায়াত করতে পারে। এবার কুপার মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে মার্ফের ঘরে সেই ধুলোর সাহায্যে বাইনারি কোডের লাইনগুলোকে তৈরি করে দেয়, যেগুলো সাহায্যে ওরা নাসার কাছে পৌঁছে গিয়েছিল। এবার কুপার বুঝতে পারে 5th ডাইমেনশনাল লোকেরা এই ট্রেসারেক্টটাকে ইচ্ছা করে মার্ফের ঘরের কাছেই বানিয়েছিল, কারণ ওরা সবাই জানতো মার্ফ বড় হয়ে একসময় নাসার বড় একজন বিজ্ঞানী হয়ে উঠবে। আর যেহেতু এখন কুপার আর তার রোবটের কাছে ব্ল্যাক হোল সম্পর্কে সমস্ত তথ্য রয়েছে, এজন্য সে নিজের কাছে থাকা সমস্ত তথ্য মার্ফের কাছে পাঠানোর চেষ্টা করছিল, যাতে মার্ফ এই তথ্যগুলোকে নিয়ে মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটাকে সমাধান করতে পারে আর প্ল্যান এটাকে চালু করে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে নিতে পারে। এবার কুপার ওই ব্ল্যাক হোলের তথ্যগুলোকে দেবার জন্য সেখান থেকে একটু ভবিষ্যতে চলে আসে। সেখানে দেখা যায় মার্ফ নাসার একজন বিজ্ঞানী হয়ে গেছে। এবার কুপার খেয়াল করে টেবিলের উপরে সেই হাতঘড়িটা আছে, যেটা সে মহাকাশে আসার আগে মার্ফকে দিয়েছিল। কুপার এখন মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে মস্কোটের সাহায্যে মার্ফকে ব্ল্যাক হোলের সমস্ত তথ্য দিয়ে দেয়। আর ঘড়ির থেকে এই তথ্যগুলো পাওয়ার সময়
মার্ভ খুব ভালোভাবে বুঝতে পারে এই কাজগুলো তার বাবা করছে। এবার নিজের বাবার কাছ থেকে ব্ল্যাক হোলের সমস্ত তথ্য নেবার পর মার্ভ মধ্যাকর্ষণ শক্তির সূত্রটা সমাধান করে ফেলে, যার ফলে এখন তারা নাসার ওই বিশাল মহাকাশ যানে করে পৃথিবীর অনেক মানুষকে বাঁচিয়ে আনতে পারবে। আর মার্ভকে এই তথ্যগুলো পুরোপুরি দিয়ে দেওয়ার পর ওই ট্রেসারেকটা নষ্ট হয়ে যেতে শুরু করে এবং কুপার সেখানে অজ্ঞান হয়ে যায়। এবার কুপারকে বাকি মহাকাশচারীরা খুঁজে একটা হসপিটালে নিয়ে আসে। এখানে জ্ঞান ফেরার পর কুপার জানতে পারে এখন তার বয়স 124 বছর হয়ে গেছে। আসলে কুপার ব্ল্যাক হোলে থাকা ওই ট্রেসারেক্টের মধ্যে বেশ কিছু সময় কাটিয়েছিল, তাই তার বয়স অনেকটা বেড়ে যায়, কারণ পৃথিবীর তুলনায় ব্ল্যাক হোলে অনেক কম গতিতে সময় চলতে থাকে। আর এখন কুপার জানতে পারে তারা সবাই একটা মহাকাশ যানের মধ্যে রয়েছে, আর এই মহাকাশ যানটার নাম হলো কুপার স্টেশন, যেটাকে ওর মেয়ে মার্ভ কুপারের নামে তৈরি করা হয়েছে। কারণ মার্ভ মধ্যাকর্ষণের সূত্র সমাধান করে নাসার ওই বিশাল মহাকাশ যানের সাহায্যে পৃথিবী থেকে অনেক মানুষকে মহাকাশে বাঁচিয়ে এনেছিল। এবার কুপার সেখানে খেয়াল করে এই পুরো মহাকাশ যানটাকে পৃথিবীর আদলে বানানো হয়েছিল। এরপর কুপার যখন নিজের মেয়ে মার্ভের সাথে দেখা করতে যায়, তখন সে দেখতে পায় মার্ভ একদম বুড়ি হয়ে গেছে। পৃথিবী থেকে মহাকাশ এবং ব্ল্যাক হোলের সময়ের ব্যবধানের জন্য মার্ভ এখন তার বাবার অনেক আগেই বুড়ি হয়ে গেছে। আর আজ এত বছর পর একজন আরেকজনকে দেখার পর তারা খুবই খুশি হয়। এবার কিছুক্ষণ ধরে গল্প করার পর মার্ভ বলে, আমি চাই তুমি এখান থেকে চলে যাও, কারণ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমি মারা যাব। আর কোনো বাবাকেই তার সন্তানের মৃত্যু দেখা উচিত নয়। এরপর কুপার জানতে পারে অ্যামেলি অ্যাডপেনের গ্রহে পৌঁছে গেছে, আর এই গ্রহটা সত্যি সত্যি মানুষের বসবাসের অনেক উপযোগী, যেটা দেখে মনে হচ্ছিল মানবজাতি নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য নতুন একটা পৃথিবী খুঁজে পেয়েছে। আর এই তথ্যগুলো জানার পর কুপার একটা মহাকাশ যানে করে ওই নতুন পৃথিবীর উদ্দেশ্যে অ্যামেলির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।